আচার্য স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ক্লাস 10-এর পর্ষদের টেস্ট পেপার থেকে বৈতাল জিপি বিদ্যাপীঠ জিওগ্রাফি পেজ নাম্বার 203-এর যে সমস্ত জিওগ্রাফি থেকে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতেই আমি তোমাদের তিনটে থেকে 4টে সেট দিয়েছি জিওগ্রাফি থেকে পর্ষদের। সেগুলো যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, কারণ ওই কোশ্চেনগুলোই তোমাদের সম্ভাব্য কোশ্চেন। আর ওই কোশ্চেনগুলো দেখলাম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের জিওগ্রাফি থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর জানো তোমরা যে মোট অথবা দিয়ে অথবা করে মোট 12টা থাকবে, 6টা থাকবে, 6টা তার অথবাগুলো নিয়ে মোট 6টা, 6 দিয়ে 12টা। প্রতিটা দাগ নাম্বার থেকে 2টি করে কোশ্চেন, একটা দাগ নাম্বারের আর একটা অথবা 2টি করে কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের করতে হবে 6টা। তাহলে 6 দিয়ে 12টা, 12টা কিন্তু তোমাদের থাকবে, তার মধ্যে করতে হবে মোট 6টা 12 নম্বরে। চলো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা এখনও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর হিস্ট্রি থেকে তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে এবং পর্ষদের টেস্ট পেপার থেকে কিন্তু সলভ করে দিয়েছি। আর 2 নম্বরের যে লাস্ট মিনিট সাজেশন দেবো বলেছিলাম 15 তারিখে, সেটাও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, 15 তারিখেই দিয়েছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। 22-এ 22 পেতে গেলে অবশ্যই ওই ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে। আর এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই বলবো যে খাতায় নোট ডাউন করে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আর একবার খাতায় নোট ডাউন করলে তারপরে দেখবে একা একাই তোমরা লিখতে বা বলতে পারছো, কারণ কোশ্চেনগুলো খুবই সহজ। 1 নম্বর কোশ্চেন বলছে ড্রামলিন কি, আর কীভাবে 2 নম্বরের কোশ্চেন লিখতে হয় সেটাও বলেছি আগের ভিডিওতে। আর এই ভিডিওতেও বলে দেবো 2 নম্বরের কোশ্চেন এবং 3 নম্বরের কোশ্চেন এবং 5 নম্বরের কোশ্চেন তোমরা কীভাবে লিখলে 2-এর 2 এবং 3-এর 3 এবং 5-এর 5 পাবে সেটা কিন্তু বলে দেবো। কি বলছে ড্রামলিন কি, অ্যান্সার দেখো, হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, নুড়ি, বালি, কাঁকর, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি করে। এরূপ সমভূমি আকৃতি উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো দেখতে হলে তাকে কিন্তু ড্রামলিন বলে। ড্রামলিন কাকে বলে দিলাম, তার ড্রামলিনের 2টি বৈশিষ্ট্য দেবো। এক হচ্ছে আকৃতি কি, ড্রামলিন একটি স্বতন্ত্র প্রসারিত এবং ডিম্বাকৃতির আকৃতির হয়ে থাকে। ইহার একটি খাড়া দিক রয়েছে, যে দিক থেকে হিমবাহটি অগ্রসর হয়েছে সেই দিকে মুখ করে, যা স্টস সাইট নামে কিন্তু পরিচিত, এবং বিপরীত দিকে একটি মৃদু ঢাল যাকে লি পাস বলা হয়। ঠিক আছে, এইটা দিলে বৈশিষ্ট্য আকারে। আর ড্রামলিনের একটা ছবি দেবে ডান দিকে, ব্যাস হয়ে গেল ড্রামলিন। অ্যান্সার কিন্তু কমপ্লিট। এটা করলেই কিন্তু তোমরা 2-এর 2 পেয়ে যাবে। চিত্র কিন্তু দিতেই হবে, একটা কথা বলে রাখি, চিত্র না যদি দাও তাহলে কিন্তু 2-এর 2 আশা করবে না তোমরা। ড্রামলিন, মিয়েন্ডার্স, এগুলো যে কোশ্চেনগুলো আছে, নদী বাঁক, তারপর তোমার যা কিছু আছে, এরিটি, তারপরে পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা, এই কোশ্চেনগুলোর কিন্তু অবশ্যই তোমাদের চিত্র কিন্তু দিতে হবে। অথবা দিয়ে যেটা দিয়েছে স্বাভাবিক বাঁধ কাকে বলে, সংজ্ঞা দেখে নাও। সমভূমি ও বদ্বীপ প্রবাহে নদী ধীর গতিতে প্রবাহিত হয় বলে জলের সঙ্গে যেসব পলি, বালি, কাদা প্রভৃতি বাহিত হয়ে আসে, নদী আর সেগুলি বহন করতে পারে না, সেগুলি নদীর 2 তীরে সঞ্চিত হতে থাকে। এছাড়া বন্যা শেষে 2 তীরে কী হয়, ছড়িয়ে পড়া প্লাবনের জল নদীতে ফিরে এলে নদীবাহিত পলি, কাদা প্রভৃতি নদীর কিনারায় এসে সঞ্চিত হয়। উভয় কারণেই ক্রমাগত নদীর 2 তীরে পলি সঞ্চিত হওয়ার ফলে তা বাঁধ বা স্বল্পোচ্চ শৈলশিরার মতো ভূমিরূপ সৃষ্টি করে। এই বাঁধ প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি হয় বলে একে কিন্তু স্বাভাবিক বাঁধ বলা হয়। তাহলে বোঝা গেছে নদীর 2 তীরে যে পলি, নুড়ি এসব যে জমা হয় কী হয়, একটা ছোট্ট শৈলশিরার মতো গঠন করে, যেটাকে বলবো আমরা কিন্তু স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লিভি। তারপরে দেখে না উদাহরণ দেব, উদাহরণ কিনা মধ্য ও নিম্ন গতিতে গঙ্গা নদীর 2 তীরে এবং মিশরে নীল নদীর 2 পাশে উঁচু স্বাভাবিক বাঁধ দেখা যায়। উদাহরণ দিলাম, হয়ে গেল এই অ্যান্সারটা কমপ্লিট। 2-এর দাগে দেখব শৈবাল সাগর কি। শৈবাল সাগর কি না, সাধারণত মহাসাগরের মধ্যভাগে স্রোতহীন শৈবাল বা আগাছা ভরা শান্ত অংশকে শৈবাল সাগর বা সার্গোসা সি বলে। এবার সার্গোসা সির একটা উদাহরণ দেখে নেব। আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি সার্গোসা সি দেখা যায়। পশ্চিমে উপসাগরীয় স্রোত, উত্তরে উত্তর আটলান্টিক স্রোত, পূর্বে ক্যানারি স্রোত এবং দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী অংশে উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশাল আয়তকার এলাকা জুড়ে একটি জলাবর্ত বা ঘূর্ণ স্রোতের সৃষ্টি হয়েছে। কয়েক হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এই জলাবর্তের মধ্যাংশে স্রোতবিহীন, মধ্যাংশটা কিন্তু স্রোতবিহীন, অর্থাৎ মাঝখানে জলের কোনো প্রবাহ থাকে না, জলটা স্থির থাকে। ফলে ওই স্রোতবিহীন অঞ্চলে নানা রকম আগাছা, শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায়। এজন্য ওই অংশের নাম কিন্তু শৈবাল সাগর। অথবা দিয়ে যেটা দিয়েছে সেটা দেখে নেব, সিজিকি কি। সিজিকি দেখো,
জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য, চাঁদ ও পৃথিবী নিজেদের কক্ষপথে পরিক্রমণ করতে করতে যখন চাঁদের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে, একই সরলরেখায় মানে 180 ডিগ্রি কোণ করে যখন অবস্থান করবে, তখন সেই অবস্থানকে কিন্তু সিজিকি বলা হয়। সিজিকি অবস্থান দুটি উপবিভাগে বিভক্ত, কারণ শুধু সিজিকি কাকে বলে লিখলে তুমি এইটুকু দিয়ে দিলে তোমাকে তো ফুল নাম্বার দেবে না। তাহলে কি করতে হবে, যথা দেখো সংযোগ ও প্রতিযোগ, তাহলে সংযোগটা কি আলোচনা করে দিতে হবে আর প্রতিযোগটা কি আলোচনা করে দিতে হবে, আর পারলে সিজিকির একটা ছবি দিয়ে দেবে, তাহলে কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে। এখানে কি বলছে, এগুলো কিন্তু 3 নাম্বার হিসেবেও কিন্তু তোমরা লিখতে পারবে, তোমাদের যে 3 নাম্বার আছে 3 নাম্বার হিসেবেই কিন্তু লিখতে পারবে, শুধু চিত্রটা অ্যাড করে দিলেই কিন্তু 3 নাম্বারের মতো কমপ্লিট কমপ্লিট অ্যান্সার এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তাহলে সংযোগ অবস্থান কি বা কনজাংশন, না অমাবস্যা তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে অবস্থান করে বলে এই অবস্থানকে সংযোগ অবস্থান বলা হয়। আর প্রতিযোগ অবস্থান কি, না পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের ঠিক মাঝখানে অবস্থান করে বলে এই অবস্থান কিন্তু প্রতিযোগ অবস্থান বলা হয়। তাহলে পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের ঠিক মাঝখানে অবস্থান করে, তাহলে চাঁদ ও সূর্যের মাঝখানে হচ্ছে পৃথিবী অবস্থান করে, এই অবস্থানকেই বলা হবে প্রতিযোগ অবস্থান। 3 নম্বর কোশ্চেন, এটা খুব রিপিট হচ্ছে এই কোশ্চেনটা বজ্র ব্যবস্থাপনা থেকে, স্ক্রাবার কি, না কলকারখানার দূষিত বায়ুকে পরিশুদ্ধ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্ক্রাবার বলে। এই যন্ত্রটি কারখানার নির্গত গ্যাসীয় বজ্র থেকে বিষাক্ত পদার্থকে শোধন করে। স্ক্রাবারে রাখা কলিচুন এবং জলের মধ্যে মধ্যে দিয়ে দূষিত বায়ু চালনা করলে বস্তুকণাগুলি শোধিত হয়, সেটাই হচ্ছে স্ক্রাবার। এবার স্ক্রাবার জানি আমরা দু রকমের হয়, একটা হচ্ছে আর্দ্র স্ক্রাবার আর একটা হচ্ছে শুষ্ক স্ক্রাবার, হয়ে গেল। আর বজ্র ব্যবস্থাপনা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের যেটা, যে জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুরের মধ্যে পার্থক্য লেখো। জানো নিশ্চয়ই জৈব ভঙ্গুর আর অজৈব ভঙ্গুরের মধ্যে পার্থক্য, আর এটা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে, এটা আর আমি করে দেখাইনি। জৈব ভঙ্গুর বলতে কি, যারা যেসব বজ্রগুলো সহজে মাটির সঙ্গে মিশে যেতে পারে সেগুলোই হচ্ছে জৈব জৈব ভঙ্গুর, ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে মাটির সঙ্গে সরাসরি মিশে যায়, সেগুলোই হচ্ছে জৈব ভঙ্গুর বা এটা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যেটা। আর অজৈব ভঙ্গুর কি, না যে বজ্রগুলো হচ্ছে সরাসরি মাটির সঙ্গে ব্যাকটেরিয়া দ্বারা মেশে না, সেগুলোই হচ্ছে অজৈব ভঙ্গুর। যেমন হচ্ছে তোমাদের প্লাস্টিক, ডিডিটি, এই ধরনের যে বজ্রগুলো সেগুলো হচ্ছে অজৈব ভঙ্গুরের মধ্যে পড়ছে। তাহলে প্রকৃতি দিয়ে দেবে, সংজ্ঞা দিয়ে দেবে, আর হচ্ছে উদাহরণ দিয়ে দিলেই হয়ে গেল, ব্যাস। তারপর দেখে নেবো কি অ্যালবেডো কি, অ্যালবেডোটাও আগের আগের সেটে তোমাদের ছিল। অ্যালবেডো কি, না সূর্য থেকে পৃথিবীতে যে তাপশক্তি এসে পৌঁছায় তার শতকরা 19 ভাগ বায়ুমণ্ডল প্রত্যক্ষভাবে শোষণ করে নেয় এবং শতকরা 47 ভাগ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আগত তাপশক্তির শতকরা 66 ভাগ তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তোলে, একে কার্যকরী সৌরবিকিরণ বলে। অবশিষ্টাংশ অর্থাৎ শতকরা 34 ভাগ তাপ শক্তির 25 ভাগ হচ্ছে মেঘপুঞ্জ থেকে, 7 ভাগ হচ্ছে বায়ুমণ্ডল থেকে এবং 2 ভাগ ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে ক্ষুদ্র তরঙ্গরূপে আবার মহাশূন্যে ফিরে যায়। এই 34 ভাগ সূর্য শক্তি পৃথিবী বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। পৃথিবী থেকে সূর্যরশ্মি প্রত্যাবর্তনের এই প্রাকৃতিক ঘটনাকেই অ্যালবেডো বলা হয়। অর্থাৎ পৃথিবীর গড় অ্যালবেডো হলো কিন্তু 34%। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে তার আগে একটা কথা বলে রাখি, দীপক কুমার সিংহ বলে একজন ভাই কমেন্ট করেছে যে বায়োলজি থেকে, তোমাদের লাইফ সায়েন্স থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো দেওয়ার জন্য, তাহলে তোমরা খুবই হেল্পফুল হবে। আবার একজন বোনও কমেন্ট করেছো, দেখবো অবশ্যই, আমি চেষ্টা করব, দেখি তোমাদের আগামীকাল দিয়ে দেওয়া যায় কি না। হ্যাঁ, আগামীকাল না হলে তার পরের দিন, কী হচ্ছে কী বার হচ্ছে ওটা, টুইসডে, তাহলে কিন্তু তোমরা ওই লাইফ সায়েন্স থেকে যে 2 নম্বরের কোশ্চেনগুলো ওইগুলো কিন্তু পেয়ে যাবে। চলো, অথবা দিয়ে যেটা আছে সেটা হচ্ছে আইটিসিজেড কি, আইটিসিজেড কি, না ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এর অর্থ হলো আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। এই কোশ্চেনটা কিন্তু আগেও ছিল। সংজ্ঞা কিনা কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়ে পরস্পর মিলিত হয়। এই দুই বায়ুর মিলন অঞ্চলকেই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলা হয়। অবস্থান কি, 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই অঞ্চল কিন্তু অবস্থিত। বৈশিষ্ট্য দিয়ে দেবো দুটো, না এই অঞ্চলে বায়ু উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়, এটা উষ্ণ হবে, ফলে শান্তভাবে বিরাজ করে। আর 2 নম্বর হচ্ছে পৃথিবীর 3টি অংশ জুড়ে এই অঞ্চল অবস্থান করছে। ব্যাস, এই দুটো দিলেই হবে। 5 নম্বর কোশ্চেন বলছে তাল কি, না দুন উপত্যকার উত্তরে আছে হিমাচল পর্বতশ্রেণীর নাগকটিবা ও মুসৌরি পর্বত। এই পর্বত দুটির পূর্ব দিকে অনেকগুলি হ্রদ দেখতে পাওয়া যায়, এদের তাল বলে। এই অঞ্চলে তাল বলতে হ্রদকে বোঝায়, এই অঞ্চলে তাল বলতে কি হ্রদকে বোঝায়। উদাহরণ হিসাবে কী দিতে পারি, নৈনিতাল, সাততাল, ভীমতাল, তারপর পুনতাল, বাসুকি তাল প্রভৃতি এই অঞ্চলের উল্লেখযোগ্য তাল। বৈশিষ্ট্য দিয়ে দেবো, এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হিমালয় পর্বতমালার পর্যায়ক্রমিক উত্থান নিমজ্জনের ফলে
অবনত অংশে তাল সৃষ্টি হয়েছে। 2 নম্বর কি, না তালগুলি আশেপাশে উঁচু পার্বত্য অঞ্চল দ্বারা পরিবেষ্টিত। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে দেখে নেব, না স্থিতিশীল উন্নয়ন কি? স্থিতিশীল উন্নয়ন জানি যে স্থিতিশীল উন্নয়ন বা স্থায়ী উন্নয়ন বলতে সেই উন্নয়নকে বোঝায় যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডার বজায় রেখে প্রাকৃতিক পরিবেশের গুণগত মানের কোনো অবনতি না ঘটিয়ে বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায়। তাহলে কি জানলাম, যে এখান থেকে জানতে পারলাম যে ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি সাধন না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোই কিন্তু স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। স্থিতিশীল উন্নয়নের নীতির লক্ষ্য হলো অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির সাথে পরিবেশের সংরক্ষণ সম্পর্কে একটি সামঞ্জস্যপূর্ণ সমন্বয় স্থাপন করা। এই নীতির মধ্যে মৌলিক সিদ্ধান্তগুলি অন্তর্ভুক্ত থাকে। 1 নম্বর মৌলিক সিদ্ধান্তগুলি দেখে নিই, কারণ তোমাকে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে বললো, আর তুমি দিয়ে দিলে যে ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি সাধন না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পনাগুলো নেওয়া হয় বা গ্রহণ করা হয় তাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে। এইটুকু লিখলে তো আর 2 নম্বর পাওয়া যাবে না। তার লক্ষ্যগুলো কী সেগুলো দিয়ে দিলে অবশ্যই ভালো হয়, আর 2-এর 2 পাওয়া যায়। কি 1 নম্বর উদ্দেশ্য বা লক্ষ্য কী, না পরিবেশের সংরক্ষণ। স্থিতিশীল উন্নয়নের নীতি পরিবেশের সংরক্ষণ ও সুরক্ষা সম্পর্কে গুরুত্ব দেয়। পরিবেশের সাথে সম্পর্কিত কার্যক্রম এবং প্রকল্পগুলি অনুষ্ঠিত হয় যাতে প্রাকৃতিক সম্পদ এবং বায়ু, জল, ভূমি সহ পরিবেশ সংরক্ষিত থাকে। আর 2 নম্বর কিনা অর্থনীতি ও উন্নতি। স্থিতিশীল উন্নয়নের নীতি মানবিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব মোকাবিলা ইত্যাদি সামাজিক বিষয়গুলির উন্নতির দিকে গুরুত্ব দেয়। অর্থনৈতিক বৃদ্ধি, বাণিজ্যিক বিকাশ বৃদ্ধি লক্ষ্যে উপায় বানানো হয় যা সামাজিক উন্নতির সাথে সাথে সমন্বয় করা হয়। 6 নম্বর কোশ্চেন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি, না কোনো অঞ্চলের ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি যে মানচিত্রে প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে চিত্রায়িত করা হয় তাকে কিন্তু ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 3টি ব্যবহার দিয়ে দেবো, কারণ শুধু ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে সেটা দিলে তো হবে না, তার 2টি বা 3টি ব্যবহার দিতে হবে। তাহলে ব্যবহার কি, না সামরিক প্রয়োজন। না ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সামরিক প্রয়োজনে। 2 নম্বর কি, না ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য। কোনো অঞ্চলের ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য বিভিন্ন সময় প্রকাশিত ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা রচনা করার জন্য, যেহেতু ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোনো অঞ্চলের ভৌগোলিক, প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়, তাই সেই অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা রচনা করার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কিন্তু ব্যবহৃত হয়। অথবা যে কোশ্চেনটি দিয়েছিল সেন্সর কি, সেন্সর কি, না মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্যবলী তুলে ধরে যে বিশেষ যন্ত্র বা ডিভাইস তাকে কিন্তু সেন্সর বলে। উদাহরণ হিসেবে দিতে পারি র্যাডার, ফটোগ্রাফিক ক্যামেরা প্রভৃতি। ব্যাস হয়ে গেল তোমাদের বৈতাল জিপি স্কুল যেটা আছে, বিদ্যাপীঠ যেটা, সেখান থেকে 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করলাম। এইরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আগামীকাল না হলে তার পরের দিন যেটা থাকছে সেখানে কিন্তু আমি লাইফ সায়েন্সটা তোমাদের 2 নম্বরে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, কারণ আর তোমাদের এক্সামকে আর 10 দিন। চলো, এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর কতটা উপকৃত হলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও।